সমস্যা হয় কি, আমরা যখন ধরে নাও আপার প্রাইমারির পড়া শুরু করলাম, এদিকে কি এদিকে আপার প্রাইমারি যখন পড়া শুরু করলাম, আমরা সাধারণত যারা বেশিরভাগই আমরা স্টুডেন্ট, কিছু জন আছে যারা শুধু আপার প্রাইমারি দিব, তাদের ব্যাপার আলাদা। বেশিরভাগই আছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ছি, তার সাথে সাথে আপার প্রাইমারি দিচ্ছি, যেহেতু এখন স্কুল সার্ভিসের একটু চর্চায় এসছে। তো তারা আমরা করি কি, আমরা ভাবি যে কম্পিটিটিভ লাইনে যেটা কনস্টিটিউশন সেটাই হয়তো এখানে পলিটি। না, পুরো চ্যাপ্টারের পুরো পলিটির একটা চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। পুরো সিলেবাসটাই কিন্তু ডিফারেন্ট। যদি শুধু ভাবো যে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে আমি চলে যাবো আপার প্রাইমারিতে পলিটি দিতে, তাহলে তুমি যদি 20টা কোশ্চেন আসে 5টা 6টার বেশি অ্যাটেন্ড করতেই পারবে না, কারণ ওটা একটা চ্যাপ্টার। দেখো সিলেবাস দেখাচ্ছে তোমাকে পলিটি। এই যে দেখ, সামাজিক ও রাজনৈতিক জীবন, এটা হচ্ছে পলিটির এখান থেকে শুরু। বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবিকা নির্বাহ, গণতন্ত্র, রাজ্য সরকার, মিডিয়া, লিঙ্গ মুক্তিকরণ, বিচার বিভাগ, সংবিধান। সংবিধান একটা পার্ট পলিটির, নট শুধু সংবিধানের ওপর গোটা পলিটি দাঁড়িয়ে আছে। আমাদের কম্পিটিটিভ এক্সামে আমরা শুধু সংবিধানটা পড়ি, এইগুলো আমাদের ছিল না, কিন্তু এখানে কিন্তু এটা একটা জাস্ট একটা চ্যাপ্টার। তো আমরা আগে যেভাবে গেছে সিলেবাস, আমরা একদম চ্যাপ্টার ধরে ধরে একদম পরপর করে এগাবো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার আমাদের ছিল বৈচিত্র্য, ডাইভার্সিটি। তাহলে আমরা শুরু করব ডাইভার্সিটি দিয়ে, বৈচিত্র্য দিয়ে। যেভাবে স্যার নোট ডাউন করব সেইভাবেই করবে। বারবার বলছি, একদম ফ্ল্যাট কোশ্চেন এনসিইআরটিতে যেভাবে দেওয়া আছে উদাহরণ, সেইভাবেই পরীক্ষাতে এসছে। একটা লাইন, সিঙ্গেল লাইন কিন্তু নাই যেখানে এনসিইআরটির বাইরে থেকে কোশ্চেন এসছে। যেভাবে যে উদাহরণ দিয়ে ওরা বলেছে সেইভাবেই পরীক্ষাতে এসছে। আর এটা বুঝতে হবে যে আমরা পড়ছি 5 to 8 এর বাচ্চার জন্য। এমন না যে আমি পড়ছি এটা দিয়ে আমি ইউপিএসসি দিতে যাব। আমি পড়ছি 5 to 8 বাচ্চার জন্য। আমার পড়ার লেভেলটা কিন্তু ওখানেই থাকবে যে আমি একটা বাচ্চাকে কিভাবে বোঝাবো, একটা 5-এর বাচ্চা, 6-এর বাচ্চাকে আমি কিভাবে পড়াবো। ফার্স্ট যে এই যে ডাইভার্সিটির যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 6-এর বই। ক্লাস 6-এর বই, ক্লাস 6-এ ফার্স্ট এটা ব্যাখ্যা করা আছে। ক্লাস 6-এ কিছুটা রয়েছে, 7-এর বইয়ে বিভিন্নতাটা দেওয়া আছে, আর বাকি কিছুটা আছে 8-এর বইতে। আমরা শুরু করছি ক্লাস 6-এর এনসিইআরটি দিয়ে। কি বলছে, ডাইভার্সিটি, বিভিন্নতা, বৈচিত্র্যতা কিভাবে বোঝাতে যাব। ফার্স্ট ডেফিনেশন আসি, বলছে একটা বাচ্চাকে আমি যে ভারতবর্ষে এত ডাইভার্সিটি আছে কিভাবে বোঝাতে যাইব। এনসিইআরটি বলছে যে 3টা ছবি আঁকতে দিল। বলছে আমি ধরো 3টা বাচ্চা আছে, আমি বললাম 3টা বাচ্চাকেই বললাম যে তোমরা একটা মানুষের ছবি আঁকো, বা আমি একটা ছবি দিয়ে দিয়েছি সামনে, বললাম গান্ধীজির ছবি আঁকো। এখানে 3টা বাচ্চা, আমি ধরলাম 3টা বাচ্চা আছে, আমি বললাম 3টা বাচ্চাকে তুমি গান্ধীজির ছবি আঁকো। এবার কি করবে, 3টা বাচ্চা নিজের মতো করে ছবি আঁকবে। কেউ হয়তো আঁকলো ছবিটা মাথা বড় হয়ে গেছে, পা দুটো ছোট হয়ে গেছে। কেউ এঁকেছে মাথা এরকম হয়ে গেছে, পা এরকম হয়ে গেছে। কারো ছবি হয়তো একটু টেরা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মধ্য কথা যেটা বোঝানোর, যে 3টা ছবি তো সেম হবে না। একই ছবি আঁকতে দিয়েছি, 3টা বাচ্চাকে বললাম 3টা ছবি আঁকো, 3টা বাচ্চার 3টা ছবি কিন্তু সেম হবে না। এবার যখন আমি 3টা বাচ্চার 3টা ছবি নিজের কাছে সাবমিট করলাম, নিজের কাছে নিলাম, এবার আমি 3টা ছবি দেখাচ্ছি, রিপ্রেজেন্ট করছি। এই দেখো 3টা ছবি 3 রকম। এটা হচ্ছে ডাইভার্সিটি। যে একই ছবি 3জনকে দিলাম, 3জন 3জনের মতো করে আমাকে দিল, এটা হচ্ছে ডাইভার্সিটি, এটা হচ্ছে বৈচিত্র্যতা। এই ফার্স্ট এনসিইআরটি এই কথা দিয়ে শুরু করেছে, ছবি আঁকা দিয়ে। বোঝা গেল? আমি ক্লাসে গিয়ে আমি শুরু করছি, আমি ধরে নাও ক্লাস 6-এর ক্লাসে গেছি, চাকরি পেয়েছো, আমি বলছি ডাইভার্সিটি, বৈচিত্র্যতা কী জিনিস। এবার ওরা জিজ্ঞাসা করছে স্যার কী জিনিস। তুমি একটা পেজে বললো, আচ্ছা এই ছবিটা 3জন মিলে আঁকো, তো সবাই মিলে এই ছবি আঁকো। সবাই যখন ছবিটা এঁকে আমার কাছে জমা করছে, আমি ছবিটা এবার সবার সামনে প্রেজেন্ট করছি। দেখো সবার ছবি সবার মতো হয়েছে, কোনো ছবি কারো ছবির সাথে কারো ছবির মিল নেই, কিছু না কিছু পার্থক্য আছে। এটাই হচ্ছে বৈচিত্র্যতা, এটাই হচ্ছে বিভিন্নতা। বোঝা গেল? তাহলে ফার্স্ট এনসিইআরটি এই কথা বলল। দ্বিতীয়, এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য এনসিইআরটি বলছে
যে বাচ্চাদেরকে আমি 3-4টা কোশ্চেন করব, দেখবে সবার কাছ থেকে আলাদা আলাদা অ্যান্সার আসবে। বলছে কি, আমি প্রত্যেকটা বাচ্চাকে সেপারেটভাবে 3-4টা কোশ্চেন করলাম। ফার্স্ট কোশ্চেন, একদম কোশ্চেনগুলো লিখে রাখবে, একদম এই কোশ্চেনগুলো তুলেই দিয়েছে যে নিচের কোনটি বৈচিত্র্যতার উদাহরণ হতে পারে না। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি একটা প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু সেপারেট করে করলাম, যে তুমি যদি বাইরে যাও, তুমি যদি বাইরে যাও, তুমি যদি বাইরে যাও কি পোশাক পরবে, কি পোশাক পরবে? তুমি যদি বাইরে যাও কি পোশাক পরবে? ফার্স্ট কোশ্চেন করলাম, সবাইকে সেপারেটভাবে করলাম। সেকেন্ড কোশ্চেন করছি, তুমি বাড়িতে কি ভাষায় কথা বলো? তুমি বাড়িতে কি কথা বলো? ভাষাটা উঠিয়ে দিচ্ছি, বাড়িতে কি কথা বলো? কি কথা বলো? সেকেন্ড কোশ্চেন। থার্ড বলছে, তুমি কি খেলা পছন্দ করো? তুমি কি খেলা পছন্দ করো? দেখো অনেকগুলো বাচ্চা আছে, সবাইকে সেম কোশ্চেন করেছি যে তুমি যদি বাইরে যাও তাহলে কি পোশাক পরবে। সেকেন্ড কোশ্চেন করলাম তুমি বাড়িতে কি কথা বলো। থার্ড কোশ্চেন করলাম তুমি কি খেলা পছন্দ করো। বলছে এমন হতেই পারে না, আমি যদি এটা মাস স্কেলে করি, আমি 10 জন 50 জন 100 জনের উপরে অ্যাপ্লাই করলাম, হতেই পারে না সবার অ্যান্সার একই আসবে। এমন হলো যে তাদের মধ্যে 5 জনের অ্যান্সার একই আসলো, কিন্তু বাকি জনের আলাদা আসবে। বা এমন হলো কারো দুটো অ্যান্সার মিলে গেল, 3 নাম্বারটা মিলল না, হয়তো কারো প্রথমটা সেকেন্ডটা মিলে গেল, এই দুজনের কিন্তু এটা আলাদা। এমন হতেই পারে না যে সবার 3টা অ্যান্সারই একই আসছে। বললো তুমি যদি বাইরে যাও কি পোশাক পরবে। কেউ হয়তো বললো বাইরে আমি জিন্সের প্যান্ট পরে যাব, জামা পরে যাব। কেউ বললো ধুতি পাঞ্জাবি পরে যাব। কেউ বললো আমি শাড়ি পরে যাব। কেউ বললো যার যার মতো ইচ্ছে বললো। তার মানে পোশাকটা কিন্তু আমার বাচ্চার কিন্তু ওর কিন্তু আলাদা একটা মানসিকতা আছে, সবার আলাদা আলাদা করে ড্রেস পোশাকের উপর একটা পছন্দ আছে। এটা একটা ফার্স্ট অ্যান্সার গেল। বলছে তুমি বাড়িতে কি কথা বলা পছন্দ করো বা কি কথা বলো। কেউ বললো আমি বাবার সাথে বেশি টাইম স্পেন্ড করি। কেউ বললো মায়ের সাথে বেশি কথা বলি। কেউ বললো হয়তো দাদার সাথে বলি। বা কেউ বললো আমি হিন্দিতে কথা বলি বাড়িতে। কেউ বললো আমি বাংলায় বলি। কেউ বললো আমি ইংরেজিতে বলি। বা আমি তাহলে কার্টুন নিয়ে কথা বলি। কেউ বললো আমি খেলা নিয়ে কথা বলি। কেউ বললো আমি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কথা বলি। সবার কিন্তু অ্যান্সার সব রকম আসবে। 3 নাম্বার, তুমি কি খেলা পছন্দ করো। কেউ বলবে বাড়িতে আমি ব্যাডমিন্টন খেলি। মেয়েরা বললে আমি কিতকিত খেলি। কেউ বললো আমি ফুটবল খেলি। কেউ বললো বাবার সাথে আমি ক্রিকেট খেলতে যাই। তাহলে এটাও কিন্তু আলাদা আলাদা জন্য আলাদা আলাদা অ্যান্সার আসবে। তো বলছে এইটা যখন আমি 3টা কোশ্চেন সবাইকে সেপারেটভাবে করেছি, সবাই তার অ্যান্সার দিয়েছে, আমি সবার অ্যান্সারগুলো নোট ডাউন করেছি। এবার আমি আবার সবাইকে দেখাচ্ছি, দেখো একই কোশ্চেন সবাই 100 জনকে বা 50 জনকে করেছি, সবার অ্যান্সার আলাদা। এটাই হচ্ছে বৈচিত্র্যতা, এটাই হচ্ছে বিভিন্নতা, ডাইভার্সিটি। বোঝা গেল? এটা আমি একটা স্টুডেন্টের, আমি ক্লাস 6-এর স্টুডেন্টকে পড়াতে এসেছি। আমি এই জিনিসটা শুরু করলাম ওদের মধ্যে থেকেই। এবার ধীরে ধীরে এটাকে নিয়ে যাব দেশের রেসপেক্টে। আস্তে আস্তে আমি এখান থেকে সমাজ থেকে দেশ, আস্তে আস্তে আমি ওর যে জ্ঞানের পরিসরটাকে বাড়াবো। আমি যদি প্রথমেই বলি ডাইভার্সিটি মানে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, এই বসবাস করে, এটা বসবাস করে, বুঝতে পারবে না যে কী জিনিস এটা। আমি আগে শুরু করলাম নিজেদের মধ্যে আলোচনা নিয়ে। দেখো তুমি এক ভাষায় কথা বলো, তোমার খেলা একরকম, ও অন্য ধরনের খেলা পছন্দ করে। তোমার বাড়িতে এক ধরনের কথা বলো, তুমি পোশাক এই পছন্দ করো, ও এরকম করে। এটাই তো ডাইভার্সিটি। ধীরে ধীরে এবার বোঝাতে চেষ্টা করছি বাচ্চাগুলোকে। বোঝা গেল? এখান থেকে এবার এনসিইআরটি নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলো বন্ধুত্বের। থার্ড যেটা এনসিইআরটি বলছে, এখান থেকে আসলো বন্ধুত্বের ডেফিনেশন। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। বলছে দুটো ছেলে আছে, দুটো ছেলে আছে, এরা দুইজন বন্ধু, ঠিক আছে। বলছে আমি
পার্থক্যগুলো লেখার, দেখো এদের মধ্যে কিন্তু অনেক মিলও আছে। দুটো, আমি একটা ক্লাসে দুটো ছেলে আছে, অনেক মিল আছে, আমি মিলটা নিয়ে বলছি না, আমি যেহেতু ডাইভার্সিটি পড়ার চেষ্টা করছি আমি পার্থক্যটা নিয়ে বলছি। আমি ধরলাম একজন হচ্ছে হিন্দু, একজন হচ্ছে বৌদ্ধ, একজন পড়াশোনায় ভালো, একজন পড়াশোনায় ভালো, আর এ অতটা ভালো নয়। একজন ধনী, এ ধনী না, গরিব। একজন আধুনিক পোশাক পরে, একজন আধুনিক পোশাক পরা পছন্দ করে। এ একটু অ্যানসিয়েন্ট পোশাক পরে, মানে একটু ব্যাকডেটেড, একটু অ্যানসিয়েন্ট পোশাক পরে। এ হয়তো ইংরেজিতে কথা বলে, এ ইংরেজিতে কথা বলা পছন্দ করে, এ হয়তো বেঙ্গলিতে কথা বলে। এই কটাই কথা বললাম। দেখো বলছে আবার আমি দুটো, একটা ক্লাসের দুটো স্টুডেন্টকে তুললাম, দুজনেই বন্ধু, কিন্তু ভালো বন্ধু দুজনেই। এবার ওই দুজনকে তুলে নিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে বিভিন্নতা বা ডাইভার্সিটি কী জিনিস। বলছে কী সুন্দর জিনিস। বলছে দুজনের কিন্তু ধর্ম আলাদা, একজন বৌদ্ধ একজন হিন্দু, সম্পূর্ণ সেপারেট। বলছে একজন পড়াশোনায় ভালো, একজন পড়াশোনায় খারাপ, ভালো কথা। একজন ধনী একজন গরিব। দেখো এই যে আগে দুটো পড়লাম যে একজন হিন্দু একজন বৌদ্ধ, এই যে ধর্মে যেটা আলাদা, এটাতে আমার কিছু করার নেই। আমি হিন্দু আর একজন বৌদ্ধ বা একজন মুসলিম, এটা তো আমার তো কিছু করার নেই, আমার বংশ পরম্পরায় আমি এটা হয়ে আসছি। আমি পড়াশোনায় ভালো পড়াশোনায় খারাপ এটা কিন্তু আমার হাতে ছিল, যদিও এর উপরে বাইরের অনেক সিচুয়েশান ডিপেন্ড করে, যে ধনী সে একরকম সিচুয়েশান পেয়েছে, যে গরিব সে অন্যরকম সিচুয়েশান পেয়েছে, কিন্তু এটা তথাপি আমার হাতে ছিল। আচ্ছা ধনী আর গরিব স্যার, দেখো ধনী গরিব এটাও কিন্তু আমার নিজের দ্বারা তৈরি করা কোনো বৈচিত্র্য নয়, এটা কিন্তু আগে থেকে আমার মধ্যে চাপিয়ে দেওয়া, যে আমি বাচ্চা ছেলে 6 এসেছি, আমি যে গরিব এটা তো আমার কিছু আসে যায় না, আমার তো এটাতে কোনো হাত নেই। বোঝা গেল স্যার? আধুনিক পোশাক পরছে, আমি ব্যাকডেটেড পোশাক পরছি, ও হয়তো জিন্স পরছে, আমি হয়তো ধুতি পরে গেছি। তো এটা কিন্তু আমাদের পোশাকের যে বিভিন্নতা সেটা দেখাচ্ছে। আমি ইংরেজিতে কথা বলছি, ও বেঙ্গলিতে কথা বলছে, বাংলায় কথা বলছে, এটাও কিন্তু আমাদের বিভিন্নতা দেখাচ্ছে। গল্প হচ্ছে এখানে যেই কটা লিখলাম সবগুলোই হচ্ছে বিভিন্নতা বা ডাইভার্সিটির উদাহরণ, একটা মাত্র বাদ দিয়ে। কি স্যার? ধনী আর গরিব। বলছে এটা ডাইভার্সিটির পার্ট না, এখানেই আলাদা হয়ে যাচ্ছে ডাইভার্সিটি আর ইনইকুয়ালিটি, অসমতা। এবার যেটা বলার জন্য এই বন্ধুত্বটা ওরা উদাহরণ দিয়েছে, এই ধনী আর গরিব এই চিন্তাভাবনা থেকেই পার্থক্য আসছে, যে ডাইভার্সিটি আর ইনইকুয়ালিটির মধ্যে পার্থক্য কী। শুনতে দুটো মোটামুটি কাছাকাছি ওয়ার্ড, যে বিভিন্নতা এবং অসমতা দুটো শুনতে কাছাকাছি হলেও কিন্তু পার্থক্য আছে। এইগুলো বিভিন্নতা, আমি আলাদা ধর্মের ও আলাদা ধর্মের, এটা আমাদের মধ্যে ডাইভার্সিটি। আমার পড়াশোনায় ভালো ও পড়াশোনায় খারাপ, আমি হচ্ছে গিয়ে আমি আধুনিক পোশাক পরছি, আমার পোশাক ওর পোশাক আলাদা, আমার খাবার ওর খাবার আলাদা, আমার ল্যাঙ্গুয়েজ ওর ল্যাঙ্গুয়েজ আলাদা, এগুলো প্রত্যেকটাই ডাইভার্সিটি। কিন্তু যদি আমার ধনী আর ও গরিব, এটা দেখাচ্ছে ইনইকুয়ালিটিকে, এটা ডাইভার্সিটিকে দেখাচ্ছে না। আমার যদি কোনো জাতিগত ব্যাপার আসে, কাস্ট সিস্টেম আছে, আমি ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, এটা ডাইভার্সিটি নয়, এটা ইনইকুয়ালিটি। পরীক্ষায় দেওয়া আছে, কোশ্চেন এসছে, দেখাবো প্রিভিয়াস ইয়ার দিয়েছে, নিচের কোনটি বৈচিত্র্যতার উদাহরণ নয়, দেওয়া আছে এরকমভাবে দেওয়া আছে যে পোশাকের বিভিন্নতা, ধর্মের বিভিন্নতা, জাতিগত বিভিন্নতা কিন্তু ডাইভার্সিটি নয়, এটা ইনইকুয়ালিটি। তাহলে মাথায় রাখবে স্যার, যেটা দাঁড়ালো স্যার, তাহলে আমার এখান থেকে দুটো জিনিস দাঁড়ালো, এক হচ্ছে বৈচিত্র্য, আর এক দাঁড়ালো অসমানতা। অসমতা।
ইনইকুয়ালিটি। বলছে ধর্মগত বৈচিত্র্যতা হতে পারে, পোশাকগত বৈচিত্র্যতা হতে পারে, ভাষাগত বৈচিত্র্যতা হতে পারে। তারপরে চলে আসো খাওয়া খাওয়া দাওয়া নিয়ে বৈচিত্র্যতা হতে পারে, কিন্তু কখনো ধনী গরিব এটা বৈচিত্র্যতা হবে না, এটা কিন্তু চলে আসবে অসমতার মধ্যে। ধনী গরিব এটা চলে আসবে অসমতার মধ্যে। নেক্সট স্যার, যদি জাতিগত কোনো কিছু থাকে, যদি জাতিগত কোনো কিছু থাকে এটাও কিন্তু আসবে অসমতার মধ্যে। ধর্ম, পোশাক, ভাষা, খাওয়া এগুলো প্রত্যেকটাই চলে আসবে তোমার হচ্ছে গিয়ে বৈচিত্র্যের মধ্যে, কিন্তু ধনী গরিবের ব্যাপার যদি থাকে, জাতিগত যদি ব্যাপার থাকে, এগুলো চলে আসবে অসমতা, ইনইকুয়ালিটির মধ্যে। ঠিক আছে, জল দিয়ে কারণ স্যার, জাতিগত ধর্মের মধ্যে হিউজ ডিফারেন্স। জাতি হচ্ছে আমাদের কাস্ট সিস্টেম, একটু পরে এই চ্যাপ্টারেই আছে। ঋগ্বেদের দশম মণ্ডল পুরুষুক্তাতে উল্লেখ ছিল জাতিভেদ প্রথার। সেখানে জাতিকে 4টা ভাগে ভাগ করেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা ভাগে ভাগ করা হয়েছিল। ওখানে বলা হয়েছিল, দেখো জাতিভেদ প্রথার উদ্ভব কিন্তু দুটো যায়, একটা ঋগ বৈদিক যুগে, একটা লেটার বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে যে ডিভিশনটা করা হয়েছিল এটা কাজের ভিত্তিতে, বুঝে যে পুজো করবে সেই ব্রাহ্মণ, যে সেনাবাহিনীতে কাজ করবে সেই ক্ষত্রিয়, যে ব্যবসা করবে সে বৈশ্য, যে কারো চাকর হিসাবে কাজ করবে সেই শূদ্র। এমন না যে আমি ব্রাহ্মণ বলে আমার ছেলে ব্রাহ্মণ, আমি পুজো করছি ব্রাহ্মণ, আমার ছেলে সেনাবাহিনীতে কাজ করছে সে ক্ষত্রিয়। এটা কনসেপ্ট ছিল ঋগ্বেদের দশম মণ্ডল পুরুষুক্তাতে উল্লেখ আছে। কিন্তু লেটার বৈদিক যুগে যখন সমাজটা ধীরে ধীরে পুরুষতান্ত্রিক হয়ে গেল, তখন আমরা এটাকে আমাদের সুবিধার জন্য বংশানুক্রমিক করে দিলাম। বললাম যে না, এটার একটা অন্য ব্যাখ্যা দেওয়া হলো। বলছে কি ব্যাখ্যা দেওয়া হলো? বলছে যে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, ভুজা থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি, জঙ্গা থেকে বৈশ্যের উৎপত্তি এবং পায়ের পাতা থেকে শূদ্রের উৎপত্তি। তো এটা লেটার বৈদিক যুগের কনসেপ্ট, যে না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য হবে। কিন্তু প্রথমে যেটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল এটা যে কাজের ভিত্তিতে হবে। তো গল্প হচ্ছে, তো এটা তো জাতিভেদ প্রথা, আর ধর্ম তো আলাদা জিনিস সম্পূর্ণ। আচ্ছা, এবার আসি স্যার নেক্সট যেটা বলছে এনসিইআরটি বলছে, এবার ক্লাস 6-এর গল্প শেষ, এবার ঢুকছি ক্লাস 7-এর বইয়ে। বলছে ভারতের বিভিন্নতা, ভারতের বৈচিত্র্যটা, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ভারতের বৈচিত্র্যতা। ভারতের বৈচিত্র্য, বিভিন্নতা। দেখো আমরা যেগুলো পড়ছি না, এখনো কিন্তু আমরা নেগেটিভ থটে যাইনি। এই একটা জিনিস, এই বৈচিত্র্যতা, যেমন আমাদের, আমরা বলি না যে আমাদের ভারতবর্ষ বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্নতার মধ্যে ঐক্য মহান, আমরা বলি তো ভালো কথা, কিন্তু এর একটা নেগেটিভ দিকও আছে। এটা কিন্তু যেমন এটার পজিটিভ দিক, পজিটিভ ইম্প্যাক্টও ফেলে, যে আমি অন্য সংস্কৃতিকে জানতে পারছি, অন্য ধর্মকে জানতে পারছি, অন্য কালচারকে জানতে পারছি। এটার নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে, এখান থেকেই জন্ম নেয় অসমতা, এখান থেকেই জন্ম নেয় হিংসা। আমরা এটাও পড়ব।
যে অসমতা বৈচিত্র্যতা কিভাবে অসমতাকে জন্ম দেয়। আমার একটা ক্লাসে আছে, এই চ্যাপ্টারের পরের দিকে আছে, দেখবে আমরা একটা ক্লাসের মধ্যে 10টা স্টুডেন্ট আছে, 9জনই একই টাইপের, একজন হচ্ছে হয়তো একটু কালো, বেশি কালো, বা ও ঠিকঠাক ভাষা প্রকাশ করতে পারে না, 9জন ইংলিশে কথা বলে, একজন বাংলায় কথা বলে, আমরা অটোমেটিক মাইন্ডে আমাদের চলে আসবে ও আমাদের মতো না, নেগেটিভটাই আসবে। আমরা এটা ধরে নিব, পূর্ব ধারণা আমাদের যে ও আমাদের মতো না, ও আলাদা, ওর সাথে বেশি মিশবো না। তো এগুলো আমাদের নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে। তো আসি আগে ভারতের বৈচিত্র্যতাতে আসি। বলছে ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কারণ বিভিন্ন জিনিস এর সংযম হয়েছে ভারতে। কেন? তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, গোটা পৃথিবীতে 8টা ধর্মের মানুষ সব থেকে বেশি আছে। 8টা মানে 8টাই, নিজের ইচ্ছা মতো না স্যার, এটা এনসিইআরটি বলেছে 8টা মানে 8টাই। বলছে গোটা পৃথিবীতে 8টা ধর্মের মানুষ সব থেকে বেশি আছে এবং এই 8টা ধর্মই ভারতবর্ষে এক্সিস্ট করে। তাহলে ধর্ম, ভারতের বিভিন্নতার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধর্ম, এবং 8টা ধর্মই ভারতবর্ষে রয়েছে। ভাষা, বলছে ভারতবর্ষে প্রায় আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? ভারতবর্ষের জাতীয় ভাষা কি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? মোটেও না। আমাদের ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? 22টা। কত নাম্বার শিডিউল? 8 নাম্বার শিডিউল, ভেরি গুড। 8 নাম্বার সংবিধানের 8 নাম্বার শিডিউলে 22টা আমাদের অফিসিয়াল ভাষার কথা উল্লেখ আছে। আগে 14টা ছিল, পরে 3টা, তারপর আবার 5টা অ্যাড করেছে, এখন 22টা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টোটাল। এটা তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার তুমি শুধু একটু 5 কিলোমিটারের মধ্যে ঘুরো মালদাতে, দেখতে পাবে কত ধরনের ভাষা দেখতে পাচ্ছ। সবার একটা করে আঞ্চলিক আলাদা আলাদা ভাষা আছে, আর সবার আলাদা জায়গা অঞ্চল, পাড়াতে আলাদা আলাদা ভাষা। বলছে ভারতবর্ষে প্রায় 1600+ ভাষা বলা হয়। 1600, একটা দুটো নয় কিন্তু, 1600-র বেশি ভাষা ভারতবর্ষে বলা হয়, 1600+। তাহলে এটা ভারতবর্ষের একটা ডাইভার্সিটির বৈচিত্র্য। স্যার পোশাক, চলে আসো। বর্ণ, পোশাক বর্ণতে আসো। এখানে দেখো স্যার, আমরা যে কজন আছি সবার পোশাক ডিফারেন্ট, তো আমরা এই 10-12 জনেই যদি এত ডিফারেন্ট থাকে, তাহলে ভাবো তো গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে, তাহলে নিঃসন্দেহে পোশাকের কত ভ্যারাইটি হবে। এবার গল্প হচ্ছে, যখন আমি 2 ধরনের গল্প, এক হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল সবার পোশাক দেখছি, আর এক দেখছি আমি মাসে, যে নর্থ ইন্ডিয়ার পোশাক একরকম, সাউথ ইন্ডিয়ার পোশাক একরকম, ইস্ট ইন্ডিয়ার পোশাক একরকম, ওয়েস্টের পোশাক একরকম। যখনই আমি নর্থ থেকে দেখবে, নর্থের মানুষে চলে যাবে, ওখানে ঠান্ডা বেশি, ওখানে পোশাক ওই ঠান্ডাকে যাতে করে আমরা অ্যাবজর্ব করতে পারি, ওই জিনিস ওই হিসাবে কিন্তু পোশাক তৈরি। ওদের ওখানে টুপি পরবে মানুষ, ছালের, পশুদের ছাল দিয়ে তৈরি করা সোয়েটার পরবে। তুমি আস্তে আস্তে নিচে নামো, নর্থ থেকে নিচের দিকে নামো, যত নিচে নামবে তত তোমার পোশাক চেঞ্জ হচ্ছে। তুমি একদম সাউথে কেরলের দিকে চলে যাও, দেখবে একদম পোশাক টোটালটাই চেঞ্জ। ওখানে মানুষ ধুতি পরছে। কালার, বর্ণ, কালার তুমি দেখতে পাবে স্যার, কালারও সেম। নর্থের দিকে যেহেতু ঠান্ডা বেশি, কালারটাও ওরা একটু পরিষ্কার। যত তুমি নর্থ থেকে নিচের দিকে নামছো, একদম সাউথে চলে আসো, দেখবে কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একদম ব্ল্যাকের দিকে চলে গেছে। যত নিরক্ষীয় অঞ্চলের দিকে যাব আমরা, 0 ডিগ্রি যত কাছাকাছি যাব, তত আমার গরম বেশি, যত গরম বেশি হবে কালারটাও ডিফারেন্ট হবে। তাহলে কালার, পোশাক, এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে যে তোমার কোন জিওগ্রাফিতে, তুমি কোন জিওগ্রাফিক্যাল এরিয়াতে তুমি বসবাস করছো, বোঝা গেল? তাহলে এই যে ধর্ম আলাদা, 8 ধরনের ধর্ম দেখাচ্ছে, মেন 8টা ধর্মই ভারতে এক্সিস্ট করছে, 1600+ ভাষা ভারতে দেখা যাচ্ছে। এই যে এত ধরনের পোশাকের ভ্যারাইটি, এত ধরনের বর্ণের ভ্যারাইটি, এটা ভারতবর্ষের বৈচিত্র্যতা দেখাচ্ছে, বিভিন্নতা দেখাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট গল্প এখান থেকে হচ্ছে কেন। বলছে এত ভ্যারাইটি কেন, বলছে এত ভ্যারাইটি কেন হওয়ার পিছনে যে কারণটা, মেন কারণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার।
ভৌগোলিক অবস্থানগত যে ব্যারিয়ার সেটা হচ্ছে মেন কারণ। বলছে ধরে নাও এটা একটা নদী, আগে আগে ধরে নিলাম যে এখানে নদী ছিল না, আগে এই মানুষগুলো একসাথে বসবাস করতো, এখানে এই মানুষগুলো এখানে একসাথে বসবাস করতো। কোনো কারণবশত এক দুদিনের তো কাজ নাই, ধরে নাও বছরের পর বছর বা কয়েক দশক পর কোনো কারণবশত কোনো একটা নদী তার রাস্তা রুট চেঞ্জ করে এই এলাকার উপর দিয়ে বয়ে গেছে। যখন এরা একসাথে বসবাস করত এদের মধ্যে কালচারও মোটামুটি সেম ছিল, এদের ড্রেসআপও একই রকম ছিল, মোটামুটি ওরা নিজেদের মধ্যে বিয়ে টিয়ে হচ্ছিল একই রকম মোটামুটি ছিল। কিন্তু যখন নদীটা এদের মধ্যে দিয়ে বয়ে গেল, এই দিককার মানুষ একরকম হয়ে গেল, এই দিককার মানুষ একরকম হয়ে গেল। এদের কালচার এদের মধ্যে সীমাবদ্ধ থেকে গেল, এদের কালচার এদের মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। ধীরে ধীরে কয়েক দশক পর এখানকার মানুষ আর এখানকার মানুষের মধ্যে একটা হিউজ ডিফারেন্স দেখা যাবে, যে এরা দেখতে একরকম হয়ে গেছে, কারণ ওদের বিবাহটা ওইটুকুটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, এদের বিবাহটা এদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এবার বলবে না স্যার নদীর ওই পারে আমি নৌকাতে করে গিয়ে বিয়ে করব, সেটা তো এখনকার টেকনোলজি, তখন তো আর এত উন্নত ছিল না যে এত বড় নদীকে ক্রস করে ওই পারে মানুষ গিয়ে ব্যবসা করবে। তো বলছে যে এই যে দুটো এই যে ডিফারেন্সটা হলো, এটা কে নিয়ে আসলো? এই জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারটা নিয়ে আসলো। পাহাড়, একটা পাহাড়ি এলাকার মানুষের হাইট শর্ট, যত তুমি নিরক্ষীয় অঞ্চলের দিকে যাচ্ছ হাইট বাড়ছে, এই ব্যারিয়ারটাও জিওগ্রাফিক্যাল কারণেই হয়েছে। পাহাড়ি এলাকার মানুষের বর্ণ একরকম, নিরক্ষীয় অঞ্চলের মানুষের বর্ণ একরকম, এটাও জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের জন্য হয়েছে। তাহলে যত ভ্যারাইটি, বেশিরভাগ আছে তুমি খাবার দিয়ে আসি, এটা এগুলো তো অনেক বড় কনসেপ্ট, সামান্য খাবার নিয়ে আসছি। আমরা নর্থ ইন্ডিয়ায় আমরা দেখবে মাছ ভাত খাই। কেন মাছ ভাত খাচ্ছি? কারণ আমার পাশ দিয়ে অনেক নদী আছে, মাছ অ্যাভেলেবেল আছে, মাছ ভাত খাচ্ছি। আমাদের মাছ ভাত খাওয়াতে দেখবে ঝোল বেশি থাকে, আমাদের যে কোনো খাবারে ডাল ঝোল ঝোল করি, মাছ ঝোল ঝোল করি, সবজি ঝোল ঝোল করছি, মাংস ঝোল ঝোল করছি। তুমি সাউথের দিকে চলে যাও, ওদের ওখানেও সমুদ্র নদী, সাউথেও প্রচুর, ওরাও মাছ ভাত খাচ্ছে, কিন্তু ওদের ওখানে কলা প্রচণ্ড উৎপন্ন হয়, কলা। তো কলা উৎপন্ন হওয়ার জন্য ওদের একটা শতকের পর শতক, শুধু দশক না, শতকের পর শতক ধরে ওরা কলা পাতায় খাওয়া পছন্দ করে। আমরা চাইলেও তো সহজে কলা পাতা পাবো না, কিন্তু ওখানে যেহেতু প্রচুর অ্যাভেলেবেল কলা পাতা, ওরা শতকের পর শতক কলা পাতায় খায়। এবার কলা পাতায় খেতে গেলে যদি ঝোল ঝোল করে, তাহলে সব তো কলা পাতাতে বয়ে বেরিয়ে যাবে সামনের দিক দিয়ে। ওই জন্য ওদের খাবারের কিন্তু ভ্যারাইটিটাও ওই রকম, ওরা বেশি ঝোল ঝোল, আমাদের মতো সব কিছু ডেলা ঝোল করে না, কিন্তু ওরা খাবারটা ওরা ওইভাবেই সেট করেছে। তাহলে সামান্য একটা ওদের কিসের উপরে খাচ্ছে, এটা ডিফাইন করছে ওর খাবারটা কেমন হবে। বোঝা গেল? স্যার এই যে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, এটা কিন্তু একটা আমাদের বৈচিত্র্য বা বিভিন্নতা হওয়ার একটা মেন কারণ। এবার যে উদাহরণটা দিয়েছে এনসিইআরটিতে, বলেছে লাদাখ আর কেরল নিয়ে একটা উদাহরণ দিয়েছে, তো আমরাও সেই উদাহরণটাই নিব। এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে, কিন্তু বারবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, সমস্ত স্টেটে দিয়েছে, সিটেটে দিয়েছে, এই উদাহরণ দিয়ে দিয়েছে। একদিকে লিখে দিলাম লাদাখ, এবার ভারতের বিভিন্নতা বোঝানোর জন্য দুটো স্টেটকে আমরা তুলে ধরেছি, লাদাখকে আর হচ্ছে কেরলকে। ফার্স্ট যে কথা বলছে স্যার, বলো তো লাদাখটা জম্মু কাশ্মীরের কোন সাইডে অবস্থিত? লাদাখটা জম্মু কাশ্মীরের কোন দিকে বলো? পূর্ব দিক। আর কেউ? লাদাখটা জম্মু কাশ্মীরের কোন জায়গাতে অবস্থিত? উত্তর পূর্ব। এটাও ভালো কথা বলেছে, উত্তর পূর্ব। আর কেউ? ম্যাপ মাথায় আছে? ম্যাপ, ভারতের ম্যাপ। হ্যাঁ না না বলছে এরকম করে না। জল দিয়ে যাবে, দাঁড়াও, দোকানটা খুলুক, দিয়ে যাচ্ছে।
দেখো স্যার, এই যে জম্মু কাশ্মীর লাদাখটা কোন সাইডে আছে বলতে পারো, খানিকটা বলতে পারো উত্তর পূর্বে, তাও ঠিক আছে, কিন্তু বইয়ে যেহেতু বলা আছে একদম পুরোপুরি পূর্ব ডেফিনেশন দেওয়া আছে যে জম্মু কাশ্মীরের ইস্টে লাদাখ আছে, তা আমরা সেটা ধরেই চলবো। যা উত্তর পূর্ব বললেও যে খুব একটা ভুল বলছো তাও না, কিন্তু আমরা যেহেতু ইস্ট বলা আছে বই, আমরা ইস্ট ধরেই চলছি যে লাদাখটা জম্মু কাশ্মীরের ইস্টে অবস্থান করে। ঠিক আছে, ভালো কথা, তাহলে আমরা তাই ধরে চলছি। আচ্ছা, এখানে যখন দেখালাম আর একটা জিনিস দেখিয়ে দিই একসাথে, কেরলটাকেও দেখিয়ে দিই, কেরলটাও যেহেতু লাগবে। এই কোথায় গেল স্যার, কেরলটা কোথায় আছে ভারতের? ভারতের কোন সাইডে আছে? দক্ষিণে। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞাসা করে তামিলনাড়ুর কোন দিকে আছে? পশ্চিম দিকে। ভারতের রেসপেক্টে জিজ্ঞাসা করলে দক্ষিণে। যদি বলি কর্ণাটকের কোথায়? দক্ষিণে। যদি তোমাকে বলি যে লাক্ষাদ্বীপের কোন সাইডে? পূর্ব দিকে। তাহলে মোটামুটি ম্যাপটা একটু মাথার মধ্যে রাখবে যে কোন সাইডে আছে। বা যদি কেউ ভারতের সাপেক্ষে বলতে যায়, কেউ বললে যে না স্যার ভারতের সাপেক্ষে একদম পিওর সাউথ বলবো না, আমি সাউথ ওয়েস্ট বলবো, খানিকটা হলে সাউথ ওয়েস্ট এই সাইডটাই তো আসবে, সাউথ আর ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এইটাই আসবে, তাহলে সাউথ ওয়েস্ট বলতে পারো, বইয়ে সাউথ ওয়েস্টই বলা আছে। তাহলে আমি ব্যাক করে আসি আমার পার্থক্য। তাহলে স্যার লাদাখ হচ্ছে জম্মু কাশ্মীরের ইস্ট সাইডে, লিখে রাখো। লাদাখ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ইস্টে আছে লাদাখ, মানে পূর্ব দিকে লাদাখ আছে। ছোটবেলা থেকে পড়েছি না লাদাখকে আমরা কোল্ড ডিজার্ট বলি, কোল্ড ডিজার্ট বলি তো, বলি। তা লিখে রাখো বরফের মরুভূমি বলা হয় লাদাখকে, বরফের মরুভূমি। বরফের মরুভূমি বলা হয় লাদাখকে। 3 নাম্বার দেখো তো, যেহেতু পুরো লাদাখটা কোল্ড ডিজার্ট, বরফের মরুভূমি, মনে হয় যে এখানে চাষাবাদ সম্ভব? সম্ভব না স্যার। তাহলে এই লাদাখে চাষাবাদ হয় না, চাষবাস হয় না, চাষ লাদাখে হয় না। প্রত্যেকটা থেকে কিন্তু তুলে তুলে কোশ্চেন আছে, কোশ্চেন সলভ করবো দেখতে হবে স্যার, একদম এভাবেই তুলে তুলে কোশ্চেন দিয়েছে। ওটা পারে ওই ঘরে বসো, 5 মিনিট বসো। দুই মিনিট বসো। তাহলে স্যার লাদাখের মানুষ কি করে, এদের পেশা কি? চাষাবাদ তো হয় না, তাহলে এখানকার মানুষের পেশা কি? বলছে এখানকার মানুষ এক ধরনের ভেড়া পালন করে। হ্যাঁ স্যার, 1 মিনিট। এখানকার মানুষ এক ধরনের ভেড়া পালন করে, যার নাম হচ্ছে চেংথাঙ্গি ভেড়া। প্রচুর লোম হয় ভেড়াটাতে, প্রচণ্ড লোম থাকে। এই ঘরে হবে স্যার, একটু 2 মিনিট। হ্যাঁ, চেংথাঙ্গি, হ্যাঁ লিখো। প্রচণ্ড ভেড়া লোম হয়, দেখাচ্ছি ভেড়াটা ছবি। এই ভেড়া থেকে এক ধরনের উল তৈরি হয়, যেটাকে পাসমানি উল বলে। খুব বিখ্যাত উল কিন্তু, পাসমানি উল। এখান থেকে এক ধরনের উল তৈরি হয়, পাসমানি উল। এই ভেড়াটা পালন করে যে ওখানকার উপজাতি, তার নাম হচ্ছে গুর্জর। গুর্জর উপজাতি এই ভেড়াটা পালন করে, গুর্জর উপজাতি।
মানে মেনলি এরা পালন করে গুর্জর উপজাতি। একদম তুলে কোশ্চেন দিয়েছে সিটের থেকে যে গুর্জর কোন উপজাতি, এই ভেড়াটার সাথে জড়িত, গুর্জর উপজাতি, মাথায় রাখবে কিন্তু। চেংথাঙ্গি হচ্ছে সেই ভেড়াটার নাম। এখান থেকে যে উলটা প্রডিউস হয় পাসমানি উল, এবং এটাই ওদের মেন কারবার, মেন ওদের চাষাবাদের জায়গা হচ্ছে ভেড়াটাকে নিয়েই এদের টোটাল কারবার। আর স্যার জম্মু কাশ্মীর থেকে আর কি স্যার ইম্পর্টেন্ট জিনিস আছে জম্মু কাশ্মীর থেকে? নেক্সট লিখো স্যার, এই জম্মু কাশ্মীরের লাদাখ, এই লাদাখের পথ দিয়েই বৌদ্ধ ধর্ম তিব্বতে পৌঁছেছিল। ডিরেক্ট কোশ্চেন পরীক্ষার, এখান থেকেই বৌদ্ধ ধর্ম তিব্বতে পৌঁছেছিল। এখান থেকে বৌদ্ধ ধর্ম তিব্বতে গেছিল, তিব্বত, বৌদ্ধ ধর্ম তিব্বতে পৌঁছায়। লাদাখ দিয়ে বৌদ্ধ ধর্ম তিব্বতে পৌঁছেছিল। ঠিক আছে। সেকেন্ড কথা স্যার, এই লাদাখকে ছোট তিব্বত বলা হয়, লিটিল তিব্বত, একে ছোট তিব্বত বলা হয়, ছোট তিব্বত, ছোট তিব্বত বলা হয়। লাদাখকে ছোট তিব্বত বলা হয়, স্মল তিব্বত বলা হয়, ছোট তিব্বত বলা হয় লাদাখকে, মাথায় রাখবে। এবার কেন স্যার তিব্বতের সাথে তুলনা করা হয় লাদাখকে? এই কারণে লাদাখকে তিব্বতের সাথে তুলনা করা হয় যে তিব্বতের এবং এই লাদাখের পোশাকটা অনেক ধরনের একই টাইপের, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এদের ধর্মটাও অনেকটা কাছাকাছি, এখানকার কালচারটাও অনেকটা কাছাকাছি। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল, যখন আমরা সলভ করবো দেখবে, বলছেন লাদাখে ছোট তিব্বতের সাথে তুলনা করার কোনটি কারণ নয়? অপশন দেওয়া আছে কালচার একই রকম, অপশন দেওয়া আছে এরার তোমার হচ্ছে পোশাক একই রকম, এভাবে অপশন দেওয়া। তার মধ্যে একটা অপশন দেওয়া আছে যে লাদাখ তিব্বতের খুব কাছাকাছি। এটা অ্যান্সার হবে না, কারণ তিব্বতের কাছাকাছি আরও অনেক জায়গা আছে, সেগুলোকে তো আমরা ছোট তিব্বত বলি না। লাদাখকেই বলছি, তার কারণ হচ্ছে কারণ এর সাথে তিব্বতের কিছু অনেকগুলো মিল আছে, কালচারাল মিল আছে, এমনি মিল আছে, এই জন্য এটাকে ছোট তিব্বত বলা হয়। ঠিক আছে। আর একটা স্যার লিখুন, এখানে এই লাদাখে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে যার নাম হচ্ছে গম্পাস। এই গম্পাস নিয়ে কোশ্চেন দিয়েছে, গম্পাস, গ ময় পয় আকার দন্তস্ব। মন্দির। এখানে এক ধরনের কালচার দেখা যায়, কেশর সাগা, লিখে রাখো, কেশর সাগা কালচার। এখানে এক ধরনের কালচার দেখা যায় যেটার নাম হচ্ছে কেশর সাগা, কেশর সাগা, কেশর সাগা, দন্ত সয়াকার গয়াকার, কেশর সাগা কালচার। এই কেশর সাগা কালচারটা কি কালচার বলছে? এটা মুসলিম এবং বৌদ্ধ ধর্মের একটা মিক্সড কালচার, কেশর সাগা। এটা লাদাখে দেখা যায়। তো এই কটা জিনিস আমরা লাদাখে দেখতে পেলাম। কেরলে স্যার, কেরল থেকে কয়েকটা জিনিস স্যার। কেরল ভারতের ওই যে বললাম সাউথ ওয়েস্টে আছে, দক্ষিণ পশ্চিমে রয়েছে কেরল, সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে আছে, এই জন্য সমুদ্র রিলেটেড যেগুলো খাবার, সি ফুড, এগুলো কেরলে বেশি পাওয়া যায়, সি ফুডগুলো। স্যার যেখানে সমুদ্র বেশি সেখানে নিঃসন্দেহে মাছ ধরার একটা প্রচলন থাকবে। দেখবে ওই গ্রামে যারা থাকো মাছ ধরে, ওই বাহিজগুলো দেখেছো, ওই যে জালের মতো করে বাঁশ দিয়ে লাগানো থাকে, একদিক দিয়ে চাপে জলের মধ্যে ঢুকে যায় আবার উঠে যায়। তো এটাকেই কেরলে বলা হয় চীনা ভালা, চীনা ভালা, চীনা ভালা, আমরা যেটাকে বাহিজ বলি আমাদের গ্রাম্য ভাষায়, এটাকে চীনা ভালা বলে ওরা, চীনা ভালা। এই চীনা ভালাটা দেখা যায় কেরলে, চীনা ভালা। বুঝতে পারলে কোনগুলো কথা বললাম? জাল লাগানো থাকে, একদিক দিয়ে চাপছে, জলের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, উঠে যাচ্ছে, ওগুলো, এটা হচ্ছে চীনা ভালা, যেটা দেখা যায়। যেহেতু সমুদ্রের ধারে, ভালো করে শোনো, যেহেতু সমুদ্রের ধারে অবস্থিত, সেই জন্য বিদেশি যারা প্রথমে ভারতবর্ষে ঢুকছিল, একদম পর্তুগিজের কথা মনে করো, 1498 সাল কালিকট বন্দর কেরালাতে ঢুকেছে, কারণ ওটা তো জলপথে আসবে এই সমুদ্রের ধারের এলাকাগুলোতেই। তো এই কারণেই যে 1498 সালে ভাস্কো ডা গামা কেরলের কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে
যে নিচের কোনটি সত্য নয়, এখানে কিন্তু অপশন ছিল যে ইউরোপের সাথে এবং মিডল ইস্টের লোকজন কেরলে প্রথম পদার্পণ করেছিল, এটা সত্য। এটাও সত্য এই কারণে, কারণ কেরলের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এটাকে সত্য বানিয়েছে, কারণ ও আছে সমুদ্রের ধারে, যত বিদেশ থেকে লোকজন আসবে সব জলপথে জল জাহাজ দিয়ে এসছে, সব কেরলে এসে ঢুকেছে, তাহলে এটা কিন্তু সত্য। লিখে রাখো 1498 সালে ভাস্কো ডা গামা কেরলে প্রথম এসে কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল। 1498 সালে ভাস্কো ডা গামা কেরলের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। এই ছিল স্যার এখান থেকে পার্থক্য। এবার চ্যাপ্টার শেষ না কিন্তু, এটা আমরা চলছি ক্লাস 7-এর বইয়ে, 6-এর বই কমপ্লিট হয়ে গেছে, আমরা 7-এর বইয়ে চলছিলাম এই চ্যাপ্টারে। এখান থেকে এবার জন্ম নিবে ইনইকুয়ালিটি, এখান থেকে জন্ম নিবে বাঁধাধারা চিন্তাভাবনা, এখান থেকে জন্ম নিবে পূর্ব ধারণা, কীভাবে কুসংস্কারের জন্ম হচ্ছে, এগুলো এবার আমরা এখান থেকে পড়বো। কীভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে বাচ্চাদের ওপরে এটা, যে বৈচিত্র্যতে যেমন ভালো তেমন এর খারাপ দিকও আছে, ওই খারাপ দিকগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো, দিয়ে এমসিকিউগুলো সলভ করবো। ঠিক আছে, বাংলা স্যার চলে এসছে, বাংলা ক্লাস করো, আর বাকিটা ডেট